ম্যাম, আমাদের যে সেমিকন্ডাক্টর থেকে যে ম্যাথগুলো আপনি করিয়েছিলেন, ইয়াতে ইউটিউবে মানে ভিডিওগুলোতে, যে ভিডিওগুলো দিয়েছিলেন, তো ওই টাইপের ম্যাথগুলো কি করলেই হবে শুধু, নাকি এর বাইরেও করা লাগবে? ওই টাইপের ম্যাথ গুলা করলেই হবে। ওই টাইপ বলতে ধরো তোমাকে ওখানে দেওয়া আছে 1.1 কিলো, সেই জায়গায় 1.1 কিলো না দিয়ে 2.2 কিলো দিবে। বা ওখানে দেওয়া আছে আইডিয়াল ডায়োড, সেখানে আইডিয়াল ডায়োডের বদলে সিলিকন ডায়োড দেওয়া হলো। এরকম কিছু চেঞ্জ আসতে পারে, বাট টাইপ যদি বলো, টাইপ আমি যেই কটা করাইছি মোটামুটি আমি সবই কভার করছি। যেই টাইপের ম্যাথ হয় ওগুলো করলে আশা করি এরপর আর কেউ কোনো কিছু জানতে চাও? আমাদের তো হচ্ছে ক্লাসরুমে ইলেকট্রিক্যাল মেশিনের যে হচ্ছে লেকচার গুলো দেওয়া আছে, তো ওইখানে ম্যাম দেখলাম কিছু কিছু টপিক আছে যেগুলো তো বা ক্লাসে মানে বলা হয় নাই। ম্যাম আমরা কি ক্লাস লেকচার ফলো করলেই হবে, নাকি ম্যাম আমাদের স্লাইড বেস আগাইতে হবে? বেশ কিছু টপিকে দেওয়া আছে যেগুলো ধরো আগের কোয়েশ্চেন থেকে কিছু কনভেনশনাল কোয়েশ্চেন হঠাৎ করে চলে এসেছে। তো সেরকম কিছু থিওরিটিক্যাল বা ইনফরমেশন মুখস্থ টাইপের কোয়েশ্চেন আমি দিয়ে রাখছি, যেন তোমাদের কিছুটা আইডিয়া হয় যে আগে নন ওটি সিলেবাসে কেমন ধরনের কোয়েশ্চেন আছে। তোমরা জানো যে এক্সটার্নাল একজন টিচার কোয়েশ্চেন করে, আমাদের যা পড়াইছে সেটার বাইরে দুইজন। তো এখান থেকে হঠাৎ হঠাৎ একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, সেটার আইডিয়া দেওয়ার জন্য। বাট আমি যেগুলো ক্লাসে কভার করছি সেগুলো থেকে বলবো যে গাইডেন্স যেটা ক্যাচ করে। আচ্ছা বেরোচ্ছে। স্যার, আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ নর্মালি আমরা বলো। যে সেকেন্ড টাইম যে যাদের প্রবলেম ছিল, যারা হচ্ছে সিটি সেকেন্ড টাইম দিয়েছিল, তো মোটরের উপর তো ওইটার রেজাল্টটা কি ম্যাম দেওয়া যাবে? কবে পাবা এটা করছি। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। তো তোমরা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের যে কয়টা লেকচার আপলোড দেওয়া হয়েছে আর দিতে, সেগুলো এখানে আছে। আমি প্রথমে ব্যাংকগুলোতে যে এটা আছে, থিওরিটিক্যাল প্রশ্ন আছে, যেমন ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে, তারপর অ্যাম্পিয়ার্স ল কি, এগুলো, তারপর থাম্ব রুল, এগুলোর ডেসক্রিপশন, এগুলো করা খুব ভালো। এগুলো তোমাদেরকে রিভিউ হিসেবে পড়া বোঝার জন্য ফর্মুলা যতটুকু মনে রাখতে হবে। আর যেভাবে এখানেও দেখাইছি, তুমি যদি ভুলে যাও তাহলে ক্রস প্রোডাক্ট থেকে কিভাবে বের করতে হয় সেটাও দেখাইছি। তো যার যেভাবে মনে থাকা সুবিধা নিজের মতো নোট ডাউন করবা। পরীক্ষার মধ্যে যে যে ফর্মুলা গুলো মনে রাখা দরকার তাদের লিখে পরীক্ষার জন্য প্রিপার তাদের থেকে ডেসক্রিপটিভ তর্ক উৎপন্ন হয়, এগুলো ডেসক্রিপটিভ পারে। ক্লাস কাকে বলে, তারপর রাস্তার ফিল্ডের পার্থক্য কি, এগুলো কিন্তু 1 মার্ক বা 2 মার্কের মতো করে। তাও এক একটা এক মার্ক ওরা পড়ালে তো বলতে কি বোঝো, বোঝাতে পারলে। পারমেয়াবিলিটি ইম্পর্টেন্ট। পারমেয়াবিলিটি কেন আমরা কত মানের ম্যাটেরিয়াল ব্যবহার করি, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কেন ব্যবহার করি। আর আমার ভয়েস কি আর আসছে? সবার কাছে কি এরকম? জি ম্যাম।
জি ম্যাম। ম্যাম আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে ম্যাগনেটিক কনসেপ্টের ভিতরে। তুমি প্রবলেম হয় তাহলে তোমার সাইডের ইন্টারনেট কানেকশন বা এরকম কিছু প্রবলেম। তো বাকিরা একটু আমাকে এনশিওর করো যে ম্যাম স্ক্রিনটা ঠিক মতো দেখতে না পাচ্ছি। ম্যাম, শুধু হচ্ছে জাস্ট ম্যাগনেটিক কনসেপ্ট ম্যাম, ওই আউটফিটটা দেখাচ্ছে, কিন্তু ম্যাম আপনি যদি স্লাইডের ভিতরে থেকে থাকেন তাহলে ওইটা দেখতে পাচ্ছি না। ম্যাম আপনার ভয়েসটাও কমপ্লিটলি ক্লিয়ার না। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। হিসেবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করি। তো এটার অ্যান্সার যদি বলা হয় তখন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের পারমেয়াবিলিটি কতর মধ্যে হয়, এই যে এখানে একটা দেওয়া আছে যে 100 থেকে বেশি হয়, এবং এটা কেন আমাদের জন্য মানে ভালো, সেই জিনিসটা ব্যাখ্যা করবে। কনসেপচুয়াল একটা কোশ্চেন, 2 থেকে 3 মার্কের কোশ্চেন। তো বেশি বড় লিখতে হবে না, জাস্ট কনসেপ্টটা ব্যাখ্যা করবা যে পারমিয়াবিলিটি বলতে কি বোঝায়। যেটা হচ্ছে কত সহজে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন পাস করতে পারে। তো যেহেতু কোরের মধ্যে যতটুকু আশেপাশে ম্যাগনেটিক ফ্লাক্স আছে পুরাটা যত বেশি সম্ভব যদি নেই তত আমাদের লস কম হবে। তো আমরা চেষ্টা করি যে এটার পারমিয়াবিলিটিটা যেন বেশি হয়। তো বেশি পারমিয়াবিলিটি ম্যাটেরিয়াল গুলাই হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই কারণে আমরা কোর হিসেবে এই টাইপের ম্যাটেরিয়াল ব্যবহার করি। তো এরকম 2-3 মাসের একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। এরপর এরকম প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, এই ইয়াগুলা মনে রাখতাম। এখানেও সেম, এই জিনিসটা হচ্ছে কম্পারিজনটা মনে রাখতাম। সবগুলো আমাদের কেন 2 ধরনের ম্যাগনেটিক লস হয় সেটার ব্যাকগ্রাউন্ড থিওরি হিসেবে আমরা ডোমেন থিওরি এবং ফ্যারাডের সূত্র পড়ি। তো যদি ম্যাগনেটিক লসের ব্যাপার আসে যে কোনো মেশিনে, ট্রান্সফরমার বা অন্য কোনো মেশিন, এবং সেটার ব্যাকগ্রাউন্ড ফিজিক্স যদি ব্যাখ্যা করতে বলে তাহলে অবশ্যই ডোমেন থিওরি এবং আমাদের এই যে কার্ভ আছে ম্যাগনেটাইজেশন কার্ভ, এই কার্ভগুলো ব্যাখ্যা করবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পড়বো। এখানে অনেক কিছু লেখা আছে, বইয়ে দেওয়া আছে, সব হুবহু আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা এটা সুন্দর করে পড়ে পয়েন্ট আউট করবা কোনটার পর কি হয়। কোনটার পর কি হয় বলতে বোঝাচ্ছি যে এখানে প্রথমে এই ফার্স্ট হাফ সাইকেলে এখান থেকে ম্যাক্সিমামে ওঠার সময় আমাদের ফাই এবং ম্যাগনেটিক ফোর্সের কার্ভটা কিরকম হয়। তারপর আবার এই হাফ সাইকেলের ডিক্রিজিং টাইমে কার্ভটা কোন দিকে যায় এরকম হচ্ছে একটা। তারপর হচ্ছে কি, তারপর সিডি, পয়েন্ট আউট করে সুন্দর করে এটা গুছায় পড়বো যে এটা কিভাবে ম্যাগনেটিক লসটা হয় একটু বেশি। আর এখানেও সেম, সলিনয়েড কি জিনিস এগুলার ব্যাখ্যা কখনো কোশ্চেনে আসবে না, কিন্তু এগুলোর ডিরেকশন তোমাদের জানতে হবে এডি কারেন্ট ব্যাখ্যার জন্য। সেইভাবে এগুলো মানে যা হিসেবে করবো, ফর্মুলা হিসেবে মনে রাখবো। তার মানে টপিক হচ্ছে লসের কারণ, সেটার জন্য বিয়ের স্টারটা ভালো করে পড়তে হবে। তারপর পারমিয়াবিলিটির লস কেন হয়, সেটার পিছনে কারণ কি, এই লসটা কিভাবে কমাইতে পারি। আর স্ক্রিন ইফেক্টের যে ব্যাখ্যাটা, স্ক্রিন ইফেক্টের কনসেপ্টটা এখানে দেওয়া আছে, বাট এটা যদি কোয়েশ্চেন আসে সেটা পাওয়ার সিস্টেমের মধ্যে আছে যে কেন আমরা এসি এবং ডিসি কম্পারিজনের যে রিজন গুলো
এসি থেকে ডিসি কেন ভালো বা এসিতে কি কি অসুবিধা হয়, সেই জায়গায় স্কিন ইফেক্টের সময় এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে এবং সেই ডিরেকশনটা কিভাবে এই মাঝ বরাবর এই পথটাতে ইলেকট্রিসিটি ফ্লো করতে বাধা প্রদান করে। ঠিক আছে, তো এটা হচ্ছে পাওয়ার সিস্টেমের কোয়েশ্চেন, বাট ম্যাগনেটিক কনসেপ্ট যেহেতু এই কারণে আমি এখানে আর যে জিনিসগুলো আছে এগুলো আলাদা আলাদা ভাবে পড়ছি, ট্রান্সফরমারে কোনটা কাজে লাগে, মোটরে কোনটা কাজে লাগে, এগুলো আমরা ওই স্লাইড গুলোতে গিয়ে ম্যাম প্রথম স্লাইডে যে সূত্রগুলো ছিল মানে সূত্রগুলো ডেরিভেশন কি কোনোটা জানা লাগবে? না, এটা প্রথমেই বলছি যে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স ল, তারপর আর যে সূত্রগুলো আছে ইকুয়াল টু আইএলটি সাইন থিটা, এগুলার কোনো ব্যাখ্যা ট্যাখ্যা আসবে না। এগুলা ইলেকট্রিক্যাল মেশিনের কনসেপ্ট বোঝার জন্য যতটুকু দরকার সে অনুযায়ী মনে রাখবে। এরপর ট্রান্সফরমারের প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে কেন আমরা ট্রান্সফরমার ব্যবহার করি, ট্রান্সফরমার ব্যবহারের সুবিধা কি? পটেনশিয়াল, এটা হচ্ছে এক ধরনের মেজারিং। আর যখন পাওয়ার ট্রান্সফরমার বলবো, পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে যেটা শুধুমাত্র ভোল্টেজ আপ ডাউন করার ক্ষেত্রে ব্যবহার করা। তো অনেক সময় কোয়েশ্চেন আসে যে ইনস্ট্রুমেন্ট অথবা মেজারিং ট্রান্সফরমার কোনগুলা, সেটার ক্ষেত্রে কেউ ভোল্টেজ আপ ডাউনের ব্যাখ্যাটা দিবা না। মেজারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফরমার হচ্ছে দুইটা, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার। আর পাওয়ার ট্রান্সফরমার যখন বলবে তখন নর্মাল ট্রান্সফরমার, যেটা ভোল্টেজ আপ ডাউন করে, স্টেপ আপ স্টেপ ডাউন। এটা অনেকেই ভুল করে, শুধুমাত্র নাম ভুল করার কারণে পুরো কোশ্চেনটা ভুল অ্যান্সার লিখে। ভুল অ্যান্সার লিখে কিন্তু কোনো মার্কসই অ্যান্সার যত ভালো করে লিখে। ধর আজকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, সেখানে তুমি পাওয়ার ট্রান্সফরমার ব্যাখ্যা দিবে। পাওয়ার ট্রান্সফরমার আসছে, সেখানে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ব্যাখ্যা। তো এটা খেয়াল রাখবে যে কোশ্চেনে কোনটা চাইছে সেটার অ্যান্সার। ট্রান্সফরমার এই জিনিসটা করবা যে কিভাবে এই ডায়াগ্রামটা থেকে আমরা কিভাবে কারেন্ট মান এই পেজে দেখা চিত্র আসতে পারে, এই কোর এবং প্রাইমারি সেকেন্ডারি চিত্র রেখে দিবা। আর অপারেশন বলতে যেটা, অপারেশন এভাবে আসে না, এভাবে আসে যে আমাদের কিভাবে ট্রান্সফরমারে ইএমএফ জেনারেট হয় বা ট্রান্সফরমারের ইএমএফ জেনারেশনের ইকুয়েশনটা ডিরাইভ, তখন আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ ইএমএফ। এটা খুবই কমন একটা question, এটা আসে পরীক্ষায় প্রায়। এখন আমাদের এই পর্যন্ত হচ্ছে 4.4 একটা ফর্মুলা আসবে, এই দুইটা ফর্মুলা এটা খুবই ইম্পর্টেন্ট টান রেশিও। সেটা আলাদা করে পড়ার কিছু নেই, ওইখান থেকে শুধু খেয়াল রাখবা যে আমরা আগের স্লাইডে ম্যাগনেটিক লস করছি, শুধুমাত্র ম্যাগনেটিক, বাট ইলেকট্রিক্যাল মেশিনে এর বাইরেও অনেক লস আছে। যেমন আমাদের ইলেকট্রিক্যাল লস, ইলেকট্রিক্যাল লস হচ্ছে আমাদের কপার লস। কপার লস হচ্ছে ইলেকট্রিক্যাল লস, কারণ এটা হচ্ছে কারেন্টের ফ্লো এর কারণে। আর আয়রন লস যেগুলো, সেগুলো হচ্ছে ম্যাগনেটিক। তো অনেক সময় দেখা যায় ট্রান্সফরমারের লস ব্যাখ্যা করতে বললে কেউ কেউ শুধুমাত্র স্টেডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস ব্যাখ্যা করে, এটা হচ্ছে পার্সিয়াল অ্যান্সার। তো তুমি যদি বলা হয় ট্রান্সফরমারে কি কি লস হয়, তোমাকে অবশ্যই এই কপার লস, ইলেকট্রিক্যাল লস এটাকে এগুলো আমি আর বলতেছি না, এগুলো আগের স্লাইডে ছিল। ট্যাপিং এটা নট ইম্পর্টেন্ট, বাট একবার জাস্ট গো থ্রু করে যাবা যে জিনিসটা কি ছিল, কিছু একটা ইম্পর্টেন্ট না। দুই তিনটা জিনিসেরই আমি আলাদা করে পড়াইছি, সাইডে ব্যাখ্যাগুলো আছে। তো এই পাঁচটার আলাদা আলাদা করে ব্যাখ্যাগুলো সুন্দর করে পড়ো। এটা পাশে যাদের পড়াইছি তারা পাশে যারা নোট ডাউন করছে ওদের কাছে কালেকশন করে নেবে।
আমার খুব সম্ভবত মেশিনের আলাদা করে একটা রেকর্ডেড লেকচার আছে, যেটার পার্সিয়াল মানে একটা ভিডিওর কিছু অংশে এই প্যারালাল অপারেশনটা ব্যাখ্যা করা হয়েছে। তো এটা আমি ক্লাসে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে। ওইটা আবার পুরাটা পড়তে যাবে না, ওইটা ভিন্ন একটা কোর্সের লেকচার, বাট ওইখানে এই 5টা টপিক ব্যাখ্যা করা আছে। লেকচারটা তোমাদেরকে দিব, যারা মিস করে। তো আশা করি আমার কথা বুঝতে পারছো। প্যারালাল অপারেশন এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। 5টা পয়েন্টের যে কোনোটার ব্যাখ্যা পরীক্ষায় আসতে পারে, ব্যাখ্যাগুলো স্লাইডে নাই। তো যারা ক্লাস করছো রেগুলারলি, তারা নিজেদের নোট থেকে পড়বা। আর যারা ক্লাস করো নাই, আমি একটা লেকচার দিয়ে দিব, সেই লেকচারে শুধুমাত্র এই পোর্শন প্যারালাল অপারেশন সলভ হবে। ঠিক আছে? এখানে দেখো প্রবলেম, আমাদের এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, ইএমএফ ইকুয়েশন, যেটা 4.44। এই ইকুয়েশনটা অবশ্যই একটা জিনিস তোমাদের এটার সাথে মিল রেখে সেমিকন্ডাক্টরের সাথে, মানে সেমিকন্ডাক্টর প্লাস ট্রান্সফরমার, এই দুইটা মিলাইয়ে কোনো কোয়েশ্চেন হইতে পারে। এরকম কোয়েশ্চেন হইতে পারে, তোমাদের মনে আছে কিনা যে আমাদের রেকটিফায়ার 3 টাইপের ছিল, হাফ ওয়েভ, তারপর ফুল ওয়েভ। ফুল ওয়েভ কে আবার 2 ভাগে ভাগ করছি, রেকটিফায়ার একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রেকটিফায়ার। ওই যে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রেকটিফায়ার, সেখানে 2টা কোয়েশ্চেন হইতে পারে। ট্রান্সফরমার সাথে ওখানে পাশে হচ্ছে আমাদের ডায়োড রিলেটেড একটা সার্কিট। তো এখানে ট্রান্সফরমার পোর্শন থেকে তোমার একটা কোয়েশ্চেন দিতে পারে, ধরো 5 নাম্বার কোয়েশ্চেন, 5-এর এ তে ট্রান্সফরমার পোর্শন থেকে দিচ্ছে, 5-এর বি তে রেকটিফায়ার। ঠিক আছে? তো এই দুটো জিনিস একটু মিলাই পড়ো। এই টাইপের উদাহরণ আছে তোমাদের ম্যাথার বইয়ে, তোমাকে এই বইটাও দেখা। খুব সম্ভবত তোমাদের আপলোড দেওয়া আছে। এইটার দেখো, এই চ্যাপ্টারটা বের করাই আছে। ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে যাবা, সেন্টারটা ট্রান্সফার, এখানে 2-একটা উদাহরণ একটু দেখবা, তাহলেই বুঝতে পারবা যে আসলে ট্রান্সফরমার এবং রেকটিফায়ার দুইটা মিলিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। দেখো এখানে একটা সিগন্যাল এরিয়া দেওয়া আছে, এই যে ট্রান্সফরমার টার্ন রেশিও দেওয়া। তো টার্ন রেশিও দিয়ে এই পাশে ভোল্টেজ কত হবে ওটাকে আগে একটু বের করে দিই। সেটাই হবে এই পাশের ভিউ। তো তোমাদের যেই ম্যাথ গুলা করাইছি, সেই ম্যাথে মনে হয় এরকম ছিল যে ধরো এই পোর্শনটুকু দেওয়া ছিল, এখানে ভিএম কত, ধরো 10 ভোল্ট, এরকম কোন একটা কোয়েশ্চেন দেবে। এখন আমি করলাম কি, এখানে 10 ভোল্ট সরাসরি না দিয়ে একটা ট্রান্সফরমার অ্যাড করেছিলাম এবং বলে দিলাম ট্রান্সফরমার টার্ন রেশিও। এই পাশের ভোল্টেজটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ থেকে টার্ন রেশিও অনুযায়ী তুমি আগে সেকেন্ডারি ভোল্টেজ বের করে নেবে, এই জিনিসটাকে আবার রেক্টিফায়ার। আশা করি এই এক্সাম্পলটা 6.8 এবং 6.17, এখান থেকে জাস্ট একটা 2টা এক্সাম্পল যদি দেখো, তোমরা ইজিলি বুঝতে পারবা যে আসলে দুইটা মিলিয়ে কিভাবে প্রশ্ন হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমার থেকে এইগুলাই। পর আমাদের ইন্ডাকশন মোটর থেকে 2 মার্কের কোয়েশ্চেন গুলো আগে বলতেছি। এটাকে কেন ইন্ডাকশন মোটর বলা হয়, এটা একটা। তারপর ইন্ডাকশন মোটর এবং কন্ডাকশন মোটর দুইটার পার্থক্য, 2-3টা পার্থক্য বলবো। এরপর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এটাকে কেন রোটেটিং ট্রান্সফরমার বলে। এটা হচ্ছে 2 থেকে 3 মার্ক। আর বড় কোয়েশ্চেন বলতে এটার কনস্ট্রাকশন, স্টেটর রোটরের সুন্দর কনস্ট্রাকশন আঁকবা। এবং এই জিনিসটা অবশ্যই পরীক্ষার খাতায় আঁকার জন্য না, এগুলো তোমাদের বোঝার জন্য। আর কোন জিনিসটা কন্টিনিউয়াস ছিল, কন্টিনিউ কি কি দেখাইতে হবে, এর বাইরের ফ্রেম, তারপর স্টেটর এবং ভিতরে রোটর, এবং এটার গায়ে যে তার প্যাটার্ন, এই তারগুলা এত কিছু কিছু করে দেখাতে হবে না, 1-2টা প্যাচ দিয়ে দেখালেই চলবে। স্টেটর রোটর, এটা তোমরা যদি বইয়ে দেখো, যেটা স্কেমেটিক ডায়াগ্রাম, তো এটার কনস্ট্রাকশন করবা। এরপর এখানকার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড
অথবা একই প্রশ্ন, এর ধরনটা ভিন্ন হতে পারে। যে আমাদের এখানে কনস্ট্যান্ট ভ্যালুর ফিল থাকা সত্ত্বেও কেন এটা ফেল করে। আমাদের ফ্যারাডের সূত্র অনুযায়ী যদি ম্যাক্সওয়েলের চেঞ্জ না থাকে তাহলে কোনো ধরনের মোটর অ্যাকশন হবে না বা এখানে ইএমএফ জেনারেট হবে না। বাট ইন্ডাকশন মোটরে আমাদের ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট, তারপরও কেন এটা ঘোরে। এরকম ধরো অনেক বিশাল একটা ভাষাগত স্টেটমেন্ট দিয়ে তারপর বললাম তোমার মতামত ব্যাখ্যা করো, বাট কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই, এখানে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তো এই জন্য বারবার বলতেছি, কোশ্চেন পাওয়ার পর কোশ্চেনের চেহারা দেখতে যেরকমই হোক আগে একবার মনোযোগ দিয়ে পড়বা যে আসলে কি চাইছে। দেখবা অ্যান্সার তোমাদের সবগুলোই কম। ঠান্ডা মাথায় একটু কোশ্চেনটা পড়ে তারপর এরকম এখানে আমাদের আছে যে রোটর কেন ঘুরে, এটার অ্যান্সারও সেম। এবং রোটরের কেন আমাদের স্টেটরের স্পিডের সমান। যদি রোটরের স্পিড এটার সমান হয়ে যেত তাহলে কি ঘটতো, সেটা এটারও সেম অ্যান্সার। আবার রোটরের স্পিড এটার স্পিডের সমান হয় না কেন, সেটারও একই অ্যান্সার। এখানে স্পিড থাকে কেন, দুইটা স্পিডের পার্থক্য থাকে কেন, সবগুলো অ্যান্সার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে ম্যাথ দেওয়া আছে সেটা ম্যাথ করাই যাবে। মোটর, এখান থেকে আমাদের ক্লাসিফিকেশনের যে ইয়াটা, এখানে কেন ফিল্ড এক্সাইটেশনের উপর ভিত্তি করে কি কিভাবে ক্লাসিফাই করতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে যে ম্যাথ গুলো করাইছি, ম্যাথ আসার সম্ভাবনা 90%। এর বাইরে থিওরিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে আমরা এখানে এই যে ইয়াগুলা কমিউটেশন অ্যাকশন কিভাবে ঘটে এবং সাথে জেনারেটর এবং মোটর অ্যাকশন ঘটে, এই দুইটা হচ্ছে থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এর বাইরে কনস্ট্রাকশন গুলো খুব একটা ইম্পর্টেন্ট না। কনস্ট্রাকশন জাস্ট মনে রাখবা যে কি কি থাকবে, এখানকার ম্যাথ গুলো সুন্দরভাবে করবে। এবং ক্লাসে ম্যাথ করানোর সময় আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছিলাম যে ম্যাথে সিরিজ ফিল্ডটা ধরো বাদ দিয়ে দিচ্ছি। ধরো এই কনস্ট্রাকশনটা এরকম একটা ম্যাথে দেওয়া আছে, এখন আমি বললাম যে এখানে যে নাম্বারে বের করতে বললাম যে এখানে আমাদের লোডে ভোল্টেজ কত হবে। যে নাম্বারে গিয়ে বললাম আমি সিরিজের যেই ইয়াটা ছিল, ফিল্ডটা ছিল, সেই ফিল্ডটা এখান থেকে বাদ দিই, তাহলে কি করবে। সিরিজের ফিল্ডটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো এটা পিওর শান্ট যেই কনফিগারেশন সেটা হয়ে যাবে। তখন তোমাদেরকে এটা কম্পেয়ার করতে বলবো। তো আশা করি এই ম্যাথটা সবাই এভাবে করবা। কারণ 26.5 এখানে বলা আছে শর্ট সার্ট কম্পাউন্ড জেনারেটর ফুল, এই ম্যাথটা যেভাবে আছে এইভাবে ধরো পরীক্ষায় আসছে এক নাম্বার। ধরো এটা হচ্ছে নাম্বারের জন্য একটা ম্যাথ। তো এখান থেকে তুমি ইজি কত হয় সেটা বের করবে। এরপর বি নাম্বারে গিয়ে আমি বললাম যে এর থেকে সিরিজ ফিল্ডটাকে ডিসকানেক্ট করে দাও। সিরিজ ফিল্ড যদি ডিসকানেক্ট করে দেওয়া হয় তার মানে এই যে 0.3 এটা আর কিছুই থাকবে না। এটা যখনই বাদ চলে গেল তখন এটা কি হয়ে গেল, পিওর শান্ট। শর্ট শান্ট বা লং শান্ট, পিওর শান্ট। পিওর শান্ট হয়ে গেল এটা, পিওর শান্টের সাথে শর্ট শান্টের কম্পেয়ার। বাট আমি সরাসরি তোমাকে প্রশ্ন বলে দিলাম না যে কম্পেয়ার বিটুইন শর্ট। আমি বললাম যে প্রথমে একটা ম্যাথ দিলাম, তারপরে যে কনফিগারেশন ছিল সেইটা, এবং এখান থেকে যদি সিরিজ ফিল্ডটা ডিসকানেক্ট করে দেওয়া হয় তখন যে কনফিগারেশন ছিল এই দুটোর কম। এইভাবে এখান থেকে এই ম্যাথ সিস্টেমের ইন্ট্রোডাকশন থেকে এসি পাওয়ার স্কিম চেষ্টা করবা। হিস্টোরি, তারপর সোর্সেস অফ এনার্জি, এগুলো পড়ার কিছু নেই। এই স্লাইড গুলো এমনি দাও ইন্ট্রোডাক্টরি। তোমাদের করতে হবে এই যে এটা টোটাল এসি পাওয়ার স্কিম, এই যে যে পাঁচটা ধাপ আছে এসি সহ এটা করতে হবে। এরপর এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি এটা তো করবাই। মানে ডিস্ট্রিবিউশনের একটা স্পেসিফিকেশন আছে যে স্কিম অফ, এটা ইম্পর্টেন্ট। মেইন ইন্টারকানেক্টেড আছে। অনেক ভুল করে, আমি যদি বলি যে ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যাখ্যা করতে অ্যাকর্ডিং টু স্কিম অফ কানেকশন, অনেকে ভাবে কি এসি পাওয়ার স্কিম এইটা দিচ্ছে, কিন্তু না। AC power scheme
বললে ডিরেক্ট এভাবেই বলে দেবো এসি পাওয়ার। আর যদি বলি স্কিম অফ এর উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, তখন তোমাদেরকে এইটা দিতে হবে, রিং মেইন রেডিয়াল ইন্টার। এই জিনিসটা ভুল করবে। স্লাইড আর কিছু নাই, দুইটা বলেই দিলাম। তাহলে ছিল ওয়্যার অ্যান্ড কেবল, সেখান থেকে কেবলের যেই লিস্টিং বা মডেল নাম্বার, এটাই একমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন স্ট্যান্ডার্ড ইয়া ব্যবহার করা হয়, আর হচ্ছে এটার কনস্ট্রাকশন। এটা করলে বলবো। আর এটার মিনিং ইম্পর্টেন্ট। সাবস্টেশনে কেন ব্যবহার করা হয়, একটা ইনকামিং লাইন একটা আউটগোয়িং লাইনে যা যা থাকবে সবগুলা ভালোভাবে থাকবে। ইনকামিং লাইনে কি থাকে, আউটগোয়িং লাইনে কি থাকে, এবং কোনটা কেন থাকে, সিগনিফিকেন্স। যদি বল একটা ইনকামিং একটা আউটগোয়িং, তাহলে পুরো জিনিসটা কভার। আর ইনডোর সাবস্টেশন নাকি আউটডোর সাবস্টেশন বলে দিচ্ছি, সেটা কোশ্চেনে খেয়াল করবা। ইনডোর হইলে এখানে শুধুমাত্র এই যে সার্ভিস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে কি হতে পারে। এবং আর ডিস্টিংগুইশের জন্য আমরা কি কি মেথড ব্যবহার করি, সেটা এর অপারেশন, কার্ভ, এটা সুন্দর করে পড়বা। থাকে সার্কিট ব্রেকারকে সিরিজ হতে সাহায্য করে, এটা একটা কোয়েশ্চেন। আর মিনিয়েচার সার্কিট ব্রেকারের অপারেশন, এইটা, এই দুইটা কোয়েশ্চেন আলাদা। তো অনেক খাতা পাই আমি যে মিনিয়েচার সার্কিট ব্রেকারের জিনিস ব্যাখ্যা করতে বললে এই যে এটা দেয়, এইটা কিন্তু মিনিয়েচার সার্কিট ব্রেকার না। সাবস্টেশনে কখনো এমসিবি এভাবে ব্যবহার হয় না। তো এটা সাবস্টেশনের যখন আমি বলবো, তখন অবশ্যই তোমাকে রিলে দিয়ে এইটা ট্রিপিংটা মেথডটা দেখাইতে হবে। আর এমসিবি হচ্ছে বাসায় আমরা ব্যবহার, সাবস্টেশনে এমসিবি থাকতে পারে, সেটা সুইচ বোর্ডের অ্যাকচুয়াল যেই এসপিবি ডিসিবি, সেগুলো অপারেশনের জন্য আমাদের রিলের মেকানিজম। এখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট। আর সঙ্গে এটা আছে আবার, এটা আমি না দিলেও এটা অনেক সময় পরীক্ষায় আসে। ইম্পর্টেন্ট পাওয়ার সিস্টেম গেল। এবার সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তো এভাবে লেকচার নাই, তো আমি টপিক গুলা সিরিয়াল ওয়াইজ কোশ্চেন দুই একটা বলি। যেমন ধরো এনার্জি ব্যান্ড, যেটা কন্ডাকশন ব্যান্ড ব্যালেন্স, ইনসুলেটরের কেমন হয়, সেমিকন্ডাক্টরের কেমন হয়, কন্ডাক্টরের কেমন করবো। তারপর সিলিকন জার্মেনিয়ামের কম্পারিজন। কম্পারিজন বলতে ইন জেনারেল সুবিধা অসুবিধা, যেমন কোনটা সহজে পাওয়া যায়, কোনটা কস্ট, এটা যেমন থাকে ঠিক একই রকম আইভি ক্যারেক্টারিস্টিক দিয়ে কোনটার থ্রেশহোল্ড ভোল্টেজ কিরকম, কোনটার মোবিলিটি কিরকম, এই জিনিসগুলাও কম্পেয়ার। আরেকটা ইম্পর্টেন্ট কম্পারিজন হচ্ছে যে কোনটার টেম্পারেচার স্টেবিলিটি কেমন। তো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে কি বুঝবো, এবং সিলিকনের টেম্পারেচার স্টেবিলিটি জার্মেনিয়ামের তুলনায় কেমন হয়, এটা অবশ্যই তোমরা অরবিটাল যে ডায়াগ্রাম, একটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, আরেকটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে,
এটা দিয়ে ব্যাখ্যা। এরপর আসা হচ্ছে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক ব্যাখ্যা করতে বলতে পারি। ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক দিলে অনেকে 0 থেকে লাইনটা উপরে উঠায় দাও, এই কাজটা করবা না। থ্রেশহোল্ড ভোল্টেজে যাওয়ার পর্যন্ত এটা 0তেই থাকবে, পর লাইনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই কাজটা ভালো করে খেয়াল করবা বইয়ে আইভি ক্যারেক্টারিস্টিক কিভাবে আঁকা। এরপর অ্যাপ্লিকেশন যেটা রেকটিফায়ার এবং ডায়োডের যে সার্কিট, এগুলো যে ম্যাথ গুলা করাইছে সেই ম্যাথ গুলো আর প্রথমে একজন কোশ্চেন করছিল যে ওই ম্যাথ গুলো করলেই হবে কিনা। হ্যাঁ, টাইপ অনুযায়ী ওই ম্যাথ গুলা করলেই হবে, মানে এই না যে ওখানে যা ছিল হুবহু সেই মানের ম্যাথই আসবে। ওইখানে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, সিলিকনের জায়গায় জার্মেনিয়াম ডায়োড দিতে পারি। ইভেন সিলিকন জার্মেনিয়াম না দিয়ে এমনি একটা ডায়োড দিলাম এবং আমি বলে দিলাম যে এই ডায়োডটার থ্রেশহোল্ড ভোল্টেজ 5 ভোল্ট, এমনি দিয়ে আমি তখন হিসাব করবা ওইটার থ্রেশহোল্ড ভোল্টেজ 5 ভোল্ট। ঠিক আছে, তো এভাবে কোয়েশ্চেন গুলা মডিফাই করতে পারে। আর টাইপ যদি বলি, যে ম্যাথ গুলো আমি করাইছি সেগুলোর মধ্যে। আচ্ছা, আর লাস্ট টপিক তোমাদের আছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর এই লেকচারটাই এনাফ, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে। ট্রানজিস্টরের মেইন অপারেশন যে কোনো একটা এনপিএন অথবা পিএনপি যেটাই দাও, এটাই অ্যাকসেপ্টেবল। তারপর এখানকার আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক ব্যাখ্যা করা। যখনই ব্যাখ্যা করতে বলবো অবশ্যই আর্লি এক্সপেক্ট সহ 2টা কার্ভ মিনিমাম দেখাবা। মানে এখানে 3টা দেখানো হয়েছে, 3টা না দেখে 2টা মিনিমাম অবশ্যই দেখাবা আর্লি এক্সপেক্ট করে। আর শেষ আরেকটা প্রশ্ন আছে এখানকার, যে কিভাবে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হয় সেটার ডিটেইল ব্যাখ্যা। এই 3টা আর এই ট্রান্সজিস্টরের ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। তো এখান থেকে এই 3টা কোয়েশ্চেন ঘুরে ফিরে এইগুলাই আসে। তোমাদের ক্রিয়েটিভ টাইপের কোয়েশ্চেন যেটা ওই জেনারেটর, মোটর, ট্রান্সফরমার এখান থেকে আসতে পারে, আর হচ্ছে সেমিকন্ডাক্টরের যে গুলো আছে এইগুলো। আর আমি যদি বলি সেমিকন্ডাক্টরের আউটপুট এটাকে দিতে পারে না, তো না মনে হয় প্রবলেম হয়েছে। আমাদের তোমাদের প্রবলেম সেভেনে কি বলছিল, ভি নট মানে ভোল্টেজের আউটপুট যেটা সেটা বের করতে বলছি। মানে আমি তোমাকে ভি নট ড্র করতে না দিয়ে বললাম 2.2 কিলো ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ওয়েভফর্ম ড্র করো, তাহলে কি করতে হবে? তাহলে এই জায়গার ভোল্টেজ তো আগে বের করতেই হবে। তো এই ম্যাথ যেভাবে আছে সেটা বের করবা, টোটাল আউটপুট এটা আসছে। এখন বলো তো কারেন্ট কেমন হবে? কারেন্ট হবে যা ভোল্টেজ পাইছো সেটা ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট সেটা। তো এখানে কি হবে, এই যে কারেন্টের ওয়েভফর্মটাও সেম টু সেম ভোল্টেজের মতোই হবে, শুধু এখানে এই ভ্যালুটা ভোল্টেজের ভ্যালু না হয়ে কি হবে, ভোল্টেজ ডিভাইড রেজিস্ট্যান্স করার পর যে ভ্যালুটা সেটা হবে EMF। ঠিক আছে, তো এখানে এই যে এরকম চেঞ্জ এর বাইরে আর লাস্টে বললাম, এটা কি বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তো আমার সাইড থেকে এতটুকুই বলার ছিল। তোমাদের আর কোনো কিছু জানার আছে কিনা? তোমরা কি কেউ আছো? জি ম্যাম। জি ম্যাম, আছি ম্যাম। জি ম্যাম আসি। তোমাদেরকে অনেক কিছুই আমি হিন্ট দিয়ে দিচ্ছি পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে পারে। যে যারা করতে পারবা তাদের প্রিপারেশন যদি ওভাবে নাও, পরীক্ষা খুবই ভালো হবে। এক্সামে কোশ্চেন আসলে কেমন আসে। একটা জিনিস, তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হয় পরীক্ষায়। আমাদের
মার্কস ডিস্ট্রিবিউশনটাই একটু অদ্ভুত। 90 মার্কসের পরীক্ষা 3 ঘন্টায়, 5টা কোয়েশ্চেন, কোনো অপশন থাকে না। তো টাইম ম্যানেজমেন্টটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবা। পার্ট বি তে এক্সট্রা কোনো জিনিস লিখবা না, মানে কোয়েশ্চেনে যা চাইছে শুধু সেইটুকু অ্যান্সার করবে। এগুলার ব্যাখ্যা চাওয়া হয় নাই। ধরো রেকটিফায়ারের একটা ম্যাথ, রেকটিফায়ার কিভাবে কাজ করে সেগুলার ব্যাখ্যা লিখে বসে রাখলা, ওইটা দিয়ে কোনো মানে নাম্বার পাইতে হেল্প করবে। যেটুকু চাইছো সেটা অবশ্যই অ্যান্সার থাকতে হবে, বরং ওইটা হচ্ছে তোমার টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো যেহেতু তোমাদের প্রতি প্রশ্নে 18 মিনিট করে থাকে, প্রশ্ন পড়ে বুঝতে দেখা যায় এরকম চলে যায়, টাইম খুব বেশি পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এইভাবে বুদ্ধিমানের মতো অ্যান্সার করবা, যাতে এইটুকুই। আর হচ্ছে সেখানে শেষ করতেছি। ট্রিপলি পরীক্ষা কবে তোমাকে? 7 জুলাই। জুলাই, তার মানে আরো 1 মাস আছে। তো আজকে 1 মাস আগে সাজেশন ক্লাস বা রিভিউ ক্লাস যেটাই বলো, 1 মাসের মধ্যে আবার ভুলে যাও না। আজকে যা যা বলছি অ্যাটলিস্ট সিলেবাস গুলা আজকে ঠিক করে রাখো, যে তুমি কোন কোন পার্ট কিভাবে পড়বা। সবকিছু এই মানে এখনই গুছিয়ে রাখো, আর কি 2-3 দিনের মধ্যে, যেন পরীক্ষার আগে গিয়ে আবার নতুন মনে না হয়। যে যা যা খুলে দেখতেছি সবই নতুন। তো যেভাবে সাজেশন দিলাম এভাবে করো। আর এরপরেও যদি কোনো ম্যাথে গিয়ে মানে পড়তে গিয়ে সমস্যা হয়, সেটা তোমরা ক্লাসরুমে বলতে পারবা, সমস্যা নেই, সেটা আমি সলভ করে ক্লাসরুমে আপলোড করে আনসার মিলতেছে না, আমি কোথায় ভুল হয়েছে বুঝতে পারতাম, ক্লাসরুমে কমেন্টে বললে আমি করে দিই। আর তোমরা কি সবাই অ্যাসাইনমেন্ট ফেরত পাইছো? Yes, ma'am, তোমরা কি পাইছি। অ্যাসাইনমেন্ট ফেরত পাইছো? আচ্ছা। তো অ্যাসাইনমেন্ট নিজেই নিজেই Yes, নোট ma'am. করছো, তো আশা করি এটা পড়তে হেল্প করবে তোমাদেরকে। তো নিজের নোট দেখেই বুঝতে পারবা যে পড়ার সময় কার অ্যাসাইনমেন্ট কিরকম হয়েছে। এটা যেভাবে নোট ডাউন করছো, যে পোর্শন গুলো আছে ইলেকট্রিক্যাল মেশিন এবং পাওয়ার সিস্টেম, সেগুলো ওইভাবে নোট ডাউন করে বা স্যার তাইলে দেখবে অনেক ভালো। তাইলে তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আমি ক্লাস এখানে শেষ করি।